ভাওয়াল বদর আলম সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের শিল্প কাঠামো। চলো আমরা শুরু করি। আমরা জানি বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি জনবহুল উন্নয়নশীল দেশ। এদেশের মূলত কৃষি নির্ভর, অধিকাংশ লোক কৃষির উপর নির্ভর করে জীবনযাপন করে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য কেবল কৃষির উপর নির্ভর করলে চলবে না। দেশে কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কৃষির পাশাপাশি শিল্পে উন্নত হওয়ার কোনো বিকল্প নেই। মূলত শিল্পোন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য পূর্বশর্ত। তাই বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পোন্নয়ন জরুরি। আমরা আগেই বলেছি বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। তাই শুধুমাত্র কৃষির উপর নির্ভর করে শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, বেকারত্ব সহ সকল সমস্যার সমাধান সম্ভব নয়। তাই বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে শিল্পের গুরুত্ব অপরিসীম। তাছাড়া পৃথিবীর উন্নত দেশসমূহ যেমন ইংল্যান্ড, কানাডা, জাপান, আমেরিকা ইত্যাদি দেশের উন্নয়নের মূলে রয়েছে দ্রুত শিল্পায়ন। আমরা এখন বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের বিভিন্ন উপখাতের জিডিপিতে অবদান কতটুকু সেটি আমরা দেখব। আমরা এখানে তালিকায় দেখতে পাচ্ছি চলতি বাজার মূল্যে বিভিন্ন শিল্পের জিডিপির পরিমাণ। এখানে দুই ধরনের শিল্পের কথা আমরা দিয়েছি, বৃহৎ এবং মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। যে কোনো তালিকার ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তালিকায় প্রদত্ত তথ্য আমরা কোন এককে প্রকাশ করছি। আমাদের এই তালিকায় প্রদত্ত তথ্য কোটি টাকায় প্রকাশ করা হয়েছে। তালিকার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্যের উৎস। আমরা তালিকায় ব্যবহৃত এই উপাত্তগুলো সংগ্রহ করেছি বাংলাদেশ উন্নয়ন অর্থনৈতিক সমীক্ষা 2019 সালের রিপোর্ট থেকে, যে রিপোর্টটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় প্রত্যেক বছর প্রকাশ করে থাকে। এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি চলতি বাজার মূল্যে বৃহৎ এবং মাঝারি শিল্পের 2014-15 অর্থ বছরে অবদান হচ্ছে 2,05,992 কোটি টাকা। সেখানে 2018-19 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে 3,99,860 কোটি টাকা। পক্ষান্তরে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে 14-15 অর্থ বছরে যেখানে চলতি মূল্যে জিডিপিতে অবদান ছিল 48,491 কোটি টাকা, সেটি 18-19 সালে বেড়ে দাঁড়িয়েছে 82,188 কোটি টাকা। অর্থাৎ আমরা যদি শতকরা হিসাবে চিন্তা করি তাহলে বৃহৎ এবং মাঝারি শিল্পে 2014-15 অর্থ বছর থেকে 18-19 অর্থ বছরে জিডিপিতে তার অবদান বেড়েছে 44% এবং ক্ষুদ্র শিল্পের অবদান বেড়েছে 20%। এখন আমরা দেখব স্থির মূল্যে বিভিন্ন শিল্পের জিডিপির প্রবৃদ্ধির হার। যেহেতু এখানে আমরা বলেছি স্থির মূল্য, তার মানে স্থির মূল্যটা হিসাব করা হয়েছে একটি ভিত্তি বছরের ভিত্তিতে। আমাদের এক্ষেত্রে ভিত্তি বছরটা হচ্ছে 2005-06 এবং উপাত্তে ব্যবহৃত তথ্যগুলো শতাংশিক বা শতকরা হারে প্রকাশ করা হয়েছে। এই উপাত্তটির উৎস বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 সালের রিপোর্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 2014-15 অর্থ বছরে বৃহৎ এবং মাঝারি শিল্পের প্রবৃদ্ধির হার ছিল 10.70%। সেটা 2018-19 সালে বেড়ে দাঁড়িয়েছে 15.61%। আবার ক্ষুদ্র শিল্পের 2014-15 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 8.54%।
সেটি 18-19 সালে বেড়ে দাঁড়িয়েছে 10.26%। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বৃহৎ এবং মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্পে জিডিপির প্রবৃদ্ধির হার ক্রমাগত বেড়েছে। এখন আমরা দেখব শিল্পের আকার এবং গঠন কাঠামো। আকার অনুযায়ী শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়: বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প। আর কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ হচ্ছে ভোগ্যদ্রব্য শিল্প, মাধ্যমিক দ্রব্য শিল্প এবং মূলধনী দ্রব্যের শিল্প। তাহলে আমরা একটু বুঝতে চাই ভোগ্যদ্রব্য শিল্প বলতে আমরা আসলে কি বুঝি। যেসব কারখানায় সরাসরি মানুষের ভোগ উপযোগী দ্রব্য তৈরি করে তাকে ভোগ্যদ্রব্য শিল্প বলে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে সাবান শিল্প, চিনি শিল্প, সিগারেট শিল্প। বাংলাদেশের একটি অতিরিক্ত জনসংখ্যার দেশ, তাই এখানে ভোগ্য শিল্পের গুরুত্ব অত্যন্ত বেশি। এবারে দেখব মাধ্যমিক দ্রব্য শিল্পটা কি। মাধ্যমিক দ্রব্য কাকে বলে সেটি আগে আমরা বুঝতে চাই। যে সকল উৎপাদিত পণ্য পুনরায় অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মাধ্যমিক দ্রব্য বলে। আর এই মাধ্যমিক দ্রব্য যে সকল কারখানায় তৈরি হয় তাকে বলে মাধ্যমিক দ্রব্য শিল্প। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুতা একটি উৎপাদিত দ্রব্য। আমরা সুতা পাই তুলা থেকে। সেই সুতা যখন বস্ত্রশিল্পে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় তখন সুতা শিল্পকে মাধ্যমিক শিল্প বলা যায়। এবার দেখব মূলধনী দ্রব্যের শিল্প বলতে আমরা কি বুঝি। বাংলাদেশে মূলধনী বা ভারী শিল্প প্রায় নেই বললেই চলে। তবে একটি দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই সেই দেশটির মূলধনী শিল্প প্রয়োজন। মূলধনী দ্রব্য যে সকল কারখানায় তৈরি হয় তাকে মূলধনী শিল্প বলে। যেমন গাজীপুর জেলার মেশিন টুলস ফ্যাক্টরি, চট্টগ্রামের স্টিল মিল, এগুলো মূলধনী দ্রব্যের শিল্প। এখন আমরা দেখব শিল্প খাতে বিভিন্ন শিল্পের অবস্থান এবং পার্থক্য। মূলত এখানে আমরা এই পার্থক্যটাকে দুইভাবে আমরা বোঝার চেষ্টা করব। একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, আর একটি হচ্ছে সেবা শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে। এই দুই ক্ষেত্রে আমরা বাংলাদেশ শিল্পনীতি 2016-তে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটির আলোকে আমরা আলোচনা করতে চাই। আমরা তালিকায় দেখতে পাচ্ছি বৃহৎ শিল্প বলতে যে সকল শিল্পের স্থায়ী সম্পদের মূল্য 50 কোটি টাকার বেশি এবং নিয়োজিত শ্রমিকের সংখ্যা 300 জনের বেশি, সেই শিল্পকে আমরা বৃহৎ শিল্প বলি। এটা অবশ্যই ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই সংজ্ঞাটি প্রযোজ্য। মাঝারি শিল্পের ক্ষেত্রে স্থায়ী সম্পদের মূল্য 15 কোটি টাকার বেশি কিন্তু 50 কোটি টাকা পর্যন্ত, এবং এখানে নিয়োজিত শ্রমিকের সংখ্যা 121 থেকে 130 জন। ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা যেটা শিল্পনীতিতে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে সকল শিল্পের স্থায়ী সম্পদের মূল্য 75 লক্ষ থেকে 15 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 31 থেকে 120, সেই সকল শিল্পকে আমরা ক্ষুদ্র শিল্প বলি। আরেকটি শিল্প হচ্ছে মাইক্রো শিল্প, যে শিল্পে স্থায়ী সম্পদের মূল্য 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা এবং নিয়োজিত শ্রমিকের সংখ্যা 16 থেকে 30, সেই সকল শিল্পকে মাইক্রো শিল্প বলে। যে সকল শিল্পের স্থায়ী সম্পদের মূল্য 10 লক্ষ টাকার নিচে এবং নিয়োজিত শ্রমিকের সংখ্যা 15 জনের কম, সেই শিল্পকে আমরা কুটির শিল্প বলি। এতক্ষণ আমরা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্পের সংজ্ঞা দিলাম। এখন আমরা সেবা শিল্পের ক্ষেত্রে শিল্পনীতি 2016 অনুযায়ী বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র এবং মাইক্রো শিল্পের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। সেবা শিল্পের ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানটির স্থায়ী সম্পদের মূল্য 30 কোটি টাকার বেশি হয় এবং শ্রমিকের সংখ্যা 120 জনের বেশি হয় তাহলে সেটিকে আমরা বৃহৎ শিল্প বলি। যে সকল শিল্পে স্থায়ী সম্পদের মূল্য 2 কোটি থেকে 30 কোটি এবং শ্রমিকের সংখ্যা 51 থেকে 120, সেগুলি মাঝারি শিল্প। যে সকল শিল্পে স্থায়ী সম্পদের মূল্য 10 লক্ষ থেকে 2 কোটি এবং শ্রমিকের সংখ্যা 16 থেকে 50, সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলি। আর মাইক্রো শিল্পের ক্ষেত্রে, সেবা শিল্পের ক্ষেত্রে মাইক্রো শিল্প হবে তার স্থায়ী সম্পদের মূল্য 10 লক্ষ টাকার নিচে
এবং শ্রমিকের সংখ্যা 15 জন সর্বোচ্চ হবে। এবারে আমরা বাংলাদেশের শিল্পের কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাই। মূলত এখানে আমরা গুরুত্বপূর্ণ 7টি বৈশিষ্ট্য দিয়েছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বস্ত্র শিল্পের প্রাধান্য। বাংলাদেশের শিল্প খাতে প্রধান শিল্প হলো বস্ত্রশিল্প। বস্ত্রশিল্প আমাদের বস্ত্রের অভ্যন্তরীণ চাহিদার প্রায় 2/3 মেটাতে সক্ষম। আমাদের 5টি গুরুত্বপূর্ণ বস্ত্রশিল্প হলো হ্যান্ডলুম, পাট বস্ত্র, তৈরি পোশাক, বুনন এবং হোসিয়ারি বস্ত্রশিল্প। হস্তচালিত তাঁত শিল্পের প্রাধান্য আমাদের শিল্পের কাঠামোগত অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্য সংযোজনের ক্ষেত্রে হস্তচালিত তাঁত শিল্পের সর্বাধিক গুরুত্ব রয়েছে। শিল্প খাতে মোট কর্মসংস্থানের 1/4 থেকে বেশি কর্মসংস্থান হস্তচালিত তাঁত শিল্পের মাধ্যমে সৃষ্টি হয়। বাংলাদেশে পাট বস্ত্র শিল্পের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশে বৃহদায়তন শিল্পের মধ্যে অন্যতম প্রধান শিল্প হচ্ছে পাট ও বস্ত্র শিল্প। পাট সরকারি রাজস্বের একটি অন্যতম উৎস। বৃহদায়তন শিল্প উপখাতে মূল্য সংযোজনের 1/4 এবং মোট কর্মসংস্থানের 1/3 থেকে বেশি পাট বস্ত্র শিল্প থেকে হয়ে থাকে। শ্রমঘন শিল্পের প্রাধান্য বাংলাদেশের সার ও পেট্রোলিয়াম শোধন শিল্প ছাড়া অন্যান্য সকল গুরুত্বপূর্ণ শিল্প শ্রমঘন প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ তুলনামূলকভাবে শ্রমিকের ব্যবহার এই সকল শিল্পে বেশি হয়ে থাকে। আমাদের শিল্প খাত মূলত ভোগ্যপণ্য উৎপাদনে নিয়োজিত রয়েছে। ভারী শিল্পের অভাবে বাংলাদেশ মূলধন নিবিড় প্রযুক্তির ব্যবহার খুবই কম। দ্বৈততা বিষয়টা কি? বাংলাদেশের শিল্প কাঠামোতে এক ধরনের দ্বৈততা বিরাজ করে। বিষয়টি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বাংলাদেশের বৃহদায়তন শিল্প অধিক মূল্য সংযোজন করে কিন্তু কর্মসংস্থান যোগাচ্ছে কম। আবার ক্ষুদ্রায়তন শিল্পগুলো কর্মসংস্থান বেশি সৃষ্টি করলেও মূল্য সংযোজন কম করছে। এটি হচ্ছে বাংলাদেশের শিল্প কাঠামোর ক্ষেত্রে দ্বৈততা। কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশে বৃহদায়তন শিল্পে দেশের মোট শিল্প উৎপাদনের সিংহভাগ উৎপাদিত হলেও এখানে কর্মসংস্থানের পরিমাণ অত্যন্ত কম। পক্ষান্তরে বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদনের পরিমাণ কম হলেও কর্মসংস্থানের পরিমাণ বেশি। এখন আমরা দেখব মূল্য সংযোজন এবং কর্মসংস্থানে শিল্পসমূহের অবদান। আমরা এই তালিকাতে 3 ধরনের শিল্পের কথা উল্লেখ করেছি: বৃহৎ শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কুটির শিল্প। বৃহৎ শিল্পে মোট মূল্য সংযোজন 48%, কর্মসংস্থান 13%। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে সংযোজিত মূল্যের পরিমাণ 35% এবং কর্মসংস্থান 26%। কুটির শিল্পের ক্ষেত্রে মূল্য সংযোজন 17% কিন্তু কর্মসংস্থান 61%। তার মানে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে বৃহদায়তন শিল্পের চাইতে কুটির শিল্পের কর্মসংস্থান বেশি করছে, কিন্তু মূল্য সংযোজনের দিক থেকে বৃহদায়তন শিল্প অনেক বেশি মূল্য সংযোজন করতে পারছে। এবারে আমরা দেখব বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের ভূমিকা। বাংলাদেশ জনবহুল এবং স্বল্প আয়ের দেশ হিসেবে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব অনেক বেশি। এদেশে বিপুল পুঁজি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ শিল্পের দ্বারা যে মূল্য সংযোজন এবং কর্মসুযোগ সৃষ্টি করা সম্ভব, ক্ষুদ্র শিল্পের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে তার চেয়ে বেশি সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করা হয়। এজন্য সাম্প্রতিক শিল্পনীতিতে দেশে ক্ষুদ্র শিল্প স্থাপনের উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এজন্য প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার কথাও বলা হয়েছে। আমরা এখন ক্ষুদ্র শিল্পের গুরুত্ব বিষয়গুলো আলোচনা করব। প্রথমত, উপজাত দ্রব্যের ব্যবহার। বিভিন্ন প্রকার ক্ষুদ্র শিল্প গড়ে উঠলে বৃহৎ শিল্পের কিছু কিছু উপজাত দ্রব্যের ব্যবহার সম্ভব হয়। মহিলাদের কর্মসংস্থানের সুযোগ। বিশেষ ধরনের দক্ষতার অভাবে বড় শিল্পে নারীদের কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকে। এক্ষেত্রে দেশের সর্বত্র ক্ষুদ্র শিল্প গড়ে উঠলে দক্ষ এবং কম দক্ষ নারীদের জন্য
কর্মসুযোগ বৃদ্ধি পাবে। দেশজ কাঁচামালের ব্যবহার। বাংলাদেশে ফলমূল, পাট, চামড়া, চা, কাঠ ও অন্যান্য উপকরণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ক্ষুদ্র শিল্পের উন্নয়নের মাধ্যমে এসব দেশজ কাঁচামালের যথোপযুক্ত ব্যবহার করা সম্ভব। শ্রমঘন উৎপাদন। ক্ষুদ্র শিল্প সাধারণত শ্রমনিবিড় প্রযুক্তি ব্যবহৃত হয়, তাই এই শিল্পে কর্মসংস্থানের সুযোগ বেশি। ধনবৈষম্য হ্রাস। ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটলে দেশে শিল্প মালিকানায় বিকেন্দ্রীকরণ ঘটে, ফলে দেশে আয় এবং সম্পদ বন্টনে অসমতা কিছুটা হলেও কমতে পারে। আমদানি নির্ভরতা হ্রাস। ক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসার ঘটলে বাংলাদেশের বিপুল জনসংখ্যার ভোগ্যপণ্যের চাহিদা পূরণ হবে, ফলে আমদানি নির্ভরশীলতা হ্রাস পাবে। শ্রমিকের সহজ প্রাপ্যতা। অধিকাংশ ক্ষুদ্র শিল্পে অত্যাধুনিক ও জটিল যন্ত্রপাতির ব্যবহার থাকে না, তাই এসব শিল্পে দেশের সহজলভ্য শ্রমিক সহজে নিয়োগ করা যায়। কাজে এ সকল কারণে আমরা যেটা বলতে পারি, দেশের সমগ্র শিল্প কাঠামোর মধ্যে ক্ষুদ্র শিল্পের উন্নয়নে যথাযথ গুরুত্ব এবং পৃষ্ঠপোষকতা প্রদান করা প্রয়োজন। এখন আমরা দেখব রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রপ্তানি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। এখন আমরা রপ্তানি শিল্পসমূহের গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে দেশীয় শিল্পের প্রসার। রপ্তানিমুখী শিল্পের দ্রব্যসমূহের বাজার হলো আন্তর্জাতিক বাজার। এই দ্রব্যসমূহের ক্রেতার সংখ্যা অনেক, তাই একদিকে যেমন তাদের উৎপাদন ব্যয়ের সাশ্রয় হয়, অন্যদিকে বিক্রয়ও অনেক বেশি হয়। সুতরাং দেখা যায় রপ্তানিমুখী শিল্পের ফলে দেশীয় শিল্পের প্রসার ঘটে। দক্ষতা বৃদ্ধি। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশীয় বিদেশি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এতে প্রতিষ্ঠানগুলোর দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পায়। সম্পদের পূর্ণ ব্যবহার। বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অন্যতম হলেও আমাদের শিল্প উৎপাদনের উপযোগী প্রচুর কাঁচামাল রয়েছে, কিন্তু মূলধনের অভাবে আমাদের দেশ সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয় না। বিদেশি সহায়তায় দেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব হলে আমাদের দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমরা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পারব। বেকার সমস্যা হ্রাস। বাংলাদেশ একটি জনবহুল দেশ। দেশীয় সম্পদ ব্যবহার করে এবং এদেশে শ্রমবহুল রপ্তানিমুখী শিল্প উৎপাদন শুরু করলে দেশে বেকার সমস্যা অনেকাংশে হ্রাস পাবে। উৎপাদন ব্যয় হ্রাস। রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে যে দেশ যে শিল্প উৎপাদনে কাঁচামাল, শ্রমিক ইত্যাদির দিক থেকে অধিকতর সুবিধা ভোগ করে, সেই দেশ সেই শিল্প উৎপাদন করে। এতে শিল্প উৎপাদনের ব্যয় বহুলাংশে হ্রাস পায়। বৈদেশিক ঋণের বোঝা হ্রাস। বাংলাদেশ ঋণভারে জর্জরিত একটি দেশ। দেশে রপ্তানিমুখী শিল্প উৎপাদন করা সম্ভব হলে আমাদের বৈদেশিক ঋণের বোঝা অনেকাংশে হ্রাস করা সম্ভব। কৃষি উন্নয়ন। আমাদের দেশের বাজার সীমিত বিধায় কৃষকগণ শিল্পের কাঁচামাল বিক্রি করে খুব একটা লাভবান হয় না। এছাড়া এ ধরনের কাঁচামালের রপ্তানির বাজার সবসময় ওঠানামা করে, কিন্তু দেশ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠা করা হলে আমাদের কৃষক তাদের উৎপাদিত কাঁচামাল বিক্রয়ের নিশ্চয়তা পাবে। এতে কৃষির উন্নয়ন হবে। এখন আমরা রপ্তানিমুখী শিল্পের ভিতরে একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প। আমরা এখন তৈরি পোশাক শিল্পের প্রথমে সমস্যা নিয়ে কথা বলবো, এরপরে তৈরি পোশাক শিল্পের সমস্যা সমাধানের উপায় নিয়ে কথা বলবো। আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে। এই তৈরি পোশাক শিল্পের অনেকগুলো সমস্যা রয়েছে, আমরা এখানে 10টি সমস্যা নিয়ে কথা বলবো। 1 নম্বর সমস্যা হচ্ছে দেশীয় বস্ত্রশিল্পের অনুন্নতি। বাংলাদেশে বস্ত্রশিল্পের অনুন্নতির ফলে পোশাক শিল্পে ব্যবহারযোগ্য উন্নত মানের কাপড় তৈরি হয় না। এ কারণে এই শিল্পের জন্য প্রয়োজনীয় প্রায় সব কাপড় এবং অন্যান্য উপকরণ বিদেশ থেকে আমদানি করতে হয়। নিম্ন উৎপাদন ক্ষমতা।
আমাদের রপ্তানি শিল্পের একটি সমস্যা হচ্ছে নিম্ন উৎপাদন ক্ষমতা। এদেশের অধিকাংশ পোশাক কারখানা নিম্ন উৎপাদন ক্ষমতায় চলে। অদক্ষ শ্রমিক, বিদ্যুৎ বিভ্রাট, কাঁচামাল প্রাপ্তিতে সমস্যা, রাজনৈতিক বিশৃঙ্খলা প্রভৃতি কারণে নিম্ন উৎপাদন ক্ষমতার জন্য দায়ী। রপ্তানি কোটার অবসান। 2004 সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নির্দিষ্ট কোটার অধীনে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করত, কিন্তু গ্যাট চুক্তির অধীনে 2005 সাল থেকে উক্ত কোটা ব্যবস্থা অবসান ঘটে। ফলে সাময়িকভাবে আমাদের পোশাক রপ্তানি কিছুটা হ্রাস পেলেও আবার তা বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ সরবরাহের অনিয়ম। প্রকট বিদ্যুৎ সমস্যার কারণে এদেশের পোশাক শিল্পের উৎপাদন এবং উন্নয়ন যথেষ্ট ব্যাহত হচ্ছে। দক্ষ শ্রমিকের অভাব। এদেশের পোশাক শিল্পে কর্মরত প্রায় 80% শ্রমিকই গ্রাম থেকে আগত ও অদক্ষ নারী শ্রমিক। দক্ষ শ্রমিকের অভাবে আমাদের তৈরি পোশাকের গুণগত মান অন্যান্য দেশের তুলনায় অনেক নিচু মানের। উন্নত প্রযুক্তির অভাব। বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানায় উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয় না, ফলে তৈরি পোশাকের গুণগত মানও যথেষ্ট উন্নত হচ্ছে না। ঋণের অভাব। বাংলাদেশের পোশাক শিল্পের দ্রুত উন্নয়ন ও প্রসারের জন্য পর্যাপ্ত ঋণ সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। কাজের প্রতিকূল পরিবেশ। এদেশের অধিকাংশ পোশাক কারখানায় কাজের পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়, ফলে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা হ্রাস পায় এবং তারা নানান দুর্ঘটনার কবলে পড়ে। দেশি বিদেশি এজেন্ট। এদেশের পোশাক শিল্পের কাঁচামাল আমদানি ও পোশাক রপ্তানির প্রক্রিয়ায় দেশি বিদেশি দালাল বা এজেন্ট মধ্যস্থতা করে। এজন্য আমদানি ও রপ্তানি উভয় ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পায়। রপ্তানিতে বিলম্ব। কাঁচামাল আমদানির সমস্যা, পরিবহন জটিলতা, শুল্কের ঝামেলা প্রভৃতি কারণে পোশাক রপ্তানিতে বিলম্ব হয়। এ কারণে অনেক সময় আমদানিকারকদের পক্ষ থেকে চুক্তি বাতিল করা হয়। এখন আমরা দেখব তৈরি পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধানের উপায় কি কি। প্রথম আমরা এখানে সমস্যা সমাধানের জন্য 10টি সমাধানের উপায় নিয়ে কথা বলছি। 1 নম্বর সমাধান হচ্ছে তৈরি পোশাকের মান উন্নয়ন, অর্থাৎ আমদানিকারকরা তাদের দেশগুলোর চাহিদা অনুযায়ী বাংলাদেশ তৈরি পোশাকের মান উন্নয়ন করতে হবে। তাহলে বিশ্ববাজারে আমাদের এই শিল্পের অবস্থান আরও সুসংহত হবে। তৈরি পোশাক আইটেম বৃদ্ধি, অর্থাৎ প্রতিযোগী দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাকের আইটেম বাড়াতে হবে। তাহলে কোটা না থাকলেও অনেক আইটেমের রপ্তানি বৃদ্ধির সুযোগ থাকবে। বস্ত্র শিল্পের উন্নয়ন। বর্তমানে এদেশে পোশাক শিল্পের ব্যবহার্য মোট কাপড়ের প্রায় 90% আমদানি করতে হয়। এই আমদানি হ্রাসের জন্য দেশীয় বস্ত্র শিল্পে উন্নয়ন ঘটাতে হবে। প্রযুক্তি উন্নয়ন। তৈরি পোশাকের মান উন্নয়ন ও উৎপাদন ব্যয় হ্রাসের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। বিদেশি প্রযুক্তি ছাড়া দেশের অভ্যন্তরে উন্নত প্রযুক্তির উদ্ভাবন করতে হবে। পর্যাপ্ত ঋণের ব্যবস্থা। বাংলাদেশে তৈরি পোশাক শিল্প সম্প্রসারণের জন্য পর্যাপ্ত ঋণের ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে এই শিল্পের জন্য একটি স্বতন্ত্র ঋণ কাঠামো কার্যকর করা যেতে পারে। কাঁচামালের উৎপাদন বৃদ্ধি। তৈরি পোশাক শিল্পে ব্যবহার্য কাঁচামাল যেমন সুতা, তুলা, রং, মেশিনের যন্ত্রাংশ ইত্যাদি দেশের অভ্যন্তরে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে হবে। তাহলে এই শিল্পের উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং কম দামে রপ্তানি করা সম্ভব হবে। এজেন্টদের দৌরাত্ম্য হ্রাস। পোশাক শিল্পে আমদানি ও রপ্তানি প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী এজেন্টদের দৌরাত্ম্য হ্রাস করতে হবে। এর ফলে প্রকৃত ব্যবসায়ীগণ লাভবান হবে এবং অবাঞ্ছিত অসুবিধা দূর হয়ে যাবে। শ্রমিকদের প্রশিক্ষণ। পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এর ফলে পোশাকের গুণগত মান ও উৎপাদন বাড়বে। বিদেশি বিনিয়োগের জন্য সুবিধা প্রদান। অন্যান্য খাতের মতো পোশাক শিল্পে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। তাহলে দেশের পোশাক শিল্পের উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
আমাদের তৈরি পোশাক যতটা মূল্য সংযোজন হয় তার প্রায় শতকরা 60 ভাগেরও বেশি শ্রমিকের শ্রম থেকে আসে, অথচ এই মূল্য সংযোজনের মাত্রা প্রায় 25 ভাগ শ্রমিককে দেওয়া হয়। তাই এই শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ালে কাজের প্রতি উৎসাহ বাড়বে এবং কাজের দক্ষতা ও উৎপাদন বাড়বে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবে, সতর্কতার সাথে জীবনযাপন করবে, ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।